ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটার মাধ্যমে আমি এই লকডাউনের সময় তোমাদের উপকারের জন্য দ্বাদশ শ্রেণীর ক্লাস 12-এর যে মাইন্ডস্কেপ বইটা রয়েছে সেখানকার প্রথম যে প্রোজটা রয়েছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট, সেটার উপরে আজকে আলোকপাত করব। তো তার আগে একটা ছোট্ট কথা, তোমরা প্রত্যেকে টেক্সটের কোনো অসুবিধা নেই ইংলিশের ক্ষেত্রে, কারণ তোমরা জানো যে ক্লাস 11-এ তোমাদেরকে যে মাইন্ডস্কেপ বইটা দেওয়া হয়েছিল সেটারই সেকেন্ড পার্টটা হচ্ছে আমাদের ক্লাস 12-এর পাঠ্য। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা প্রত্যেকে হাতের কাছে ক্লাস 11-এ তোমরা যে বইটা পেয়েছিলে মাইন্ডস্কেপ, সেই বইটা, এবং খুব ভালো হয় যে একটা পেন্সিল যদি তোমরা সঙ্গে রাখতে পারো, কিছু মার্কিং করতে হবে। যাদের কাছে পেন্সিল নেই তারা পেন নিয়েও করতে পারো। চলো শুরু করা যাক আজকের প্রথম ইংলিশ ক্লাস, সেটা হচ্ছে ক্লাস 12-এর রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট। তো তোমরা জানো যে ক্লাস 12-এর এবং 11-এ যে বইটা তোমাদের আছে মাইন্ডস্কেপ, সেখানে প্রত্যেকটা টেক্সট শুরু করার আগে তোমরা দুখানা করে প্যারাগ্রাফ পাচ্ছ। প্রথম যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা হচ্ছে অ্যাবাউট দ্য অথার অ্যান্ড দ্য পোয়েট, লেখক পরিচিতি বা কবি পরিচিতি। এবং দ্বিতীয় যে প্যারাগ্রাফটা পাচ্ছ সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ডিটেলস অফ দ্য পার্টিকুলার টেক্সট, সেই টেক্সটটার সম্বন্ধে নির্দিষ্ট কিছু কথা সেখানে বলা হচ্ছে। তো রাস্কিন বন্ডের লেখা আইজ হ্যাবিট পড়ার আগে আমাদেরকে লেখক পরিচিত সম্বন্ধে কিছু জ্ঞান থাকা দরকার। এই রাস্কিন বন্ড নামটা শুনে কিন্তু তোমাদের একটু বিদেশি বিদেশি মনে হচ্ছে, খুবই স্বাভাবিক। হ্যাঁ, তিনি জন্মসূত্রে কিন্তু তার যে ডিসেন্ট সেটা কিন্তু ব্রিটিশ, কিন্তু তিনি ভারতেই জন্মগ্রহণ করেন এবং ভারতেই থেকে যান। তার জন্য তিনি হলেন একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার অফ ব্রিটিশ ডিসেন্ট। তো এই রাস্কিন বন্ড ইনি খুব অল্প সময়ে খুব কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। হি ওয়াজ এ প্রলিফিক রাইটার। তো তার বাবা এবং তার মা মাত্র রাস্কিন বন্ডে যখন 8 বছর বয়স, 8 ইয়ার্স, তখন তাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। এবং তারপর থেকে রাস্কিন বন্ড তার বাবার সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু রাস্কিন বন্ডে যখন 10 বছর বয়স, 10 ইয়ার্স, তখন তার বাবা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। এবং তারপরে রাস্কিন বন্ড খুব ভেঙে পড়েন, কিন্তু তার লেখার যে প্রতিভা সেটা কখনোই থেমে থাকেনি। মাত্র 17 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 17 ইয়ার্স, 17 বছর বয়সে তিনি প্রথম তার যে সাহিত্যিক কর্ম সেটা সম্পাদন করেন। এবং থ্রু আউট দ্য লাইফ, গোটা জীবন ধরে তিনি যে অবদান রেখেছেন, যে কন্ট্রিবিউশন রেখেছেন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে, তার জন্য তাকে 3খানা বিরাট পুরস্কারে সম্মানিত করা হয়। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে 1992 সালে সাহিত্য একাডেমি পুরস্কার তাকে দেওয়া হয়। 1999 সালে তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। এবং 2014 সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয়। তো রাস্কিন বন্ড হিমাচল প্রদেশের, আমাদের বর্তমান ভারতে যে হিমাচল প্রদেশ বলে যে রাজ্যটা আছে, সেখানকারই তিনি বাসিন্দা ছিলেন। এবং তার লেখার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার লেখার মধ্যে কিন্তু হিমালয়ান ফুট হিলস, হিমালয়ের যে পাদদেশ, এবং দ্য হিল স্টেশন, যে সমস্ত পার্বত্য স্টেশনগুলো যেগুলো রয়েছে, রেল স্টেশন বা এসবগুলো, এদের একটা ছাপ কিন্তু আমরা পাই। তো সবারই আগে আমরা আজকের যে টেক্সট আমাদের দ্য আইজ হ্যাবিট, এই আইজ হ্যাবিটের আমরা যে টাইটেল, সেই টাইটেল নিয়ে আমরা আগে আলোচনা করব। শিরোনাম বা নামকরণ। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক স্তরে তোমাদের ইংলিশের একটা অন্যতম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু থাকে, দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, বা নামকরণ এর সার্থকতা, কতটা সার্থক হয়েছে এই নামটা। দ্য আইজ হ্যাবিটের নামকরণের আগে আমরা বলবো যে এই টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, এই গল্প থেকে রাস্কিন বন্ডের যে সংকলন আইস হ্যাবিট সেটা নেওয়া হয়েছে। এবং এই গল্পটার অল্টারনেটিভ দুটো টাইটেল রয়েছে, এটা তোমরা খুব মন দিয়ে শুনবে। এটা অনেক সময় SAQ-তে চাওয়া হয় যে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টাইটেল অফ রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট। তো দুখানা অল্টারনেটিভ টাইটেল রয়েছে। একটা হচ্ছে দ্য আইস আর নট হিয়ার, এটা একটা। আরেকটা হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন। এই দুটো হচ্ছে দ্য আইস হ্যাবিটের অল্টারনেটিভ টাইটেল। এখন এই যে দ্য আইস হ্যাবিট, এই চারটে যে শব্দ তোমরা দেখতে পাচ্ছ, দ্য আইস হ্যাভ ইট, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা তোমাদের বলে মনে হয়? যদি সামনাসামনি তোমরা থাকতে, প্রশ্নটা আমি তোমাদেরকে সামনাসামনি করতাম। এই চারটে শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে আইস। যেখানে আইসের ব্যাপারে কিন্তু এমফাসিস করা হচ্ছে, এখানে আইসের উপরে জোর দেওয়া হচ্ছে। তার কারণ গোটা গল্পটাই কিন্তু আইসাইট সংক্রান্ত, আইসাইট বা দৃষ্টি শক্তি সম্পর্কিত। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছি মানুষ, এবং আমাদের যারা আমরা স্বাভাবিক মানুষ, আমাদের পাঁচখানা সেন্স অর্গান থাকে, পাঁচখানা সেন্স অর্গান, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে আমরা বলি। বাংলায় আমরা বললে কি বলি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। লক্ষ্য করে দেখো, এই পাঁচটা সেন্স অর্গানের মধ্যে সবচাইতে প্রথম যে অর্গানটার নাম আসছে সেটা কিন্তু হচ্ছে চক্ষু, মানে চোখ, আইস। তাহলে পাঁচখানা সেন্স অর্গানের মধ্যে সবচাইতে ভাইটাল কোনটা, কোন অর্গানটা, সেটা তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারছো যে চোখ হচ্ছে আমাদের পাঁচটা সেন্স অর্গানের মধ্যে সবচাইতে মারাত্মক এবং সবচাইতে ভাইটাল। মারাত্মক নয়, ভাইটাল। তো একজন সাধারণ স্বাভাবিক ব্যক্তি যার চোখ কাজ করে, ঠিকঠাক কাজ করে, আমরা দেখতে পাই, সেই লোককে আমরা বলি সাইটেড পারসন, দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি। কিন্তু যিনি চোখে দেখতে পান না, যিনি একদম সেই আশীর্বাদ থেকে বঞ্চিত, তাকে আমরা কি বলি? তাকে আমরা বাংলায় বলি অন্ধ ব্যক্তি, যেটা ইংলিশ হচ্ছে ব্লাইন্ড পারসন। তো একজন ব্যক্তি যিনি দেখতে পান না, তিনি হচ্ছেন ব্লাইন্ড পারসন। আমাদের এই গল্পের মূল বিষয়বস্তুটাই হচ্ছে আইসাইটের উপরে, এবং এখানে একটা কন্ট্রাডিকশনও দেখানো হয়েছে যে কিভাবে সাইটেড পারসনরা আচরণ করে থাকে এবং কিভাবে যারা ব্লাইন্ড, তারা ব্লাইন্ড হওয়া সত্ত্বেও তাদের রেস্ট অফ দ্য সেন্সেস, যে সমস্ত অবশিষ্ট সেন্স অর্গানগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে কাজ করে এবং সেগুলো কতটা অ্যাক্টিভ। তো এখানে দ্য আইস হ্যাভ ইট, এই ইটটা মানে কি? আইস থাকলে আমাদের ভিশন থাকে, দৃষ্টিশক্তি থাকে চোখ থাকলে। কিন্তু যারা অন্ধ হয় তাদের চোখ, তাদের যে আইসগুলো, সেগুলো ফিজিক্যালি থাকলেও তার যে কার্যকারিতা, তার যে ইউটিলিটি, সেটা কিন্তু সেই চোখের মধ্যে দিয়ে তারা লাভ করতে পারে না, মানে তাদের দৃষ্টিশক্তিটাই থাকে না। কিন্তু যে দৃষ্টিশক্তিটা ফিজিক্যাল দৃষ্টিশক্তি, সেটা আমাদের সবারই রয়েছে যারা আমরা সাধারণ স্বাভাবিক মানুষ। কিন্তু যে মানুষগুলো ব্লাইন্ড হয়, তাদের ফিজিক্যাল দৃষ্টিশক্তি না থাকলেও তাদের যে মেন্টাল আইসাইট, তাদের যে মানসিক দৃষ্টিশক্তি, সেই মানসিক দৃষ্টিশক্তিটা তাদের থাকে। এবং এই মানসিক দৃষ্টিশক্তির মাধ্যমেই তারা অনুভব করার চেষ্টা করে, তারা দেখার চেষ্টা করে
যে তাদের চারপাশে কি ঘটছে বা কি ঘটে চলেছে। আমাদের যিনি ন্যারেটর, বক্তা, তিনি হলেন গল্পের লেখক নিজেই, রাস্কিন বন্ড। তো এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, যখন কোনো লেখক এমন একটা গল্প তিনি বলছেন যে গল্পটার লেখক তিনি নিজে, আবার সেই গল্পের চরিত্রগুলোর একটা অন্যতম চরিত্র হচ্ছেন তিনি, মানে সমস্ত ঘটনাটা তার সাথেই ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমরা সাহিত্যের ভাষায় সেই টেকনিকটার নাম দিচ্ছি ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক। তোমরা জানো আই বা উই, এই আই আর উই কোন পার্সন? তোমরা সবাই জানো যেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। যেভাবে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেরকম আই আর উই এটা দুটোই হচ্ছে ফার্স্ট পার্সন। তাই কোনো স্টোরি বা যে কোনো লেখার মধ্যে যখন কোনো বক্তা তিনি নিজেই লেখক এবং তিনি নিজেই চরিত্র, তার সাথে ঘটনাটা ঘটছে এবং তিনি গল্পের কথক, তিনি বর্ণনা করছেন, সেই টেকনিকটাকে আমরা বলি ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক। ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিকে এই গোটা গল্পটা বর্ণনা করা হচ্ছে। দেয়ার আর অনলি 3 ক্যারেক্টার্স, 3খানা ক্যারেক্টার রয়েছে মাত্র, গোটা গল্পটাতে মাত্র 3খানা ক্যারেক্টার। হ্যাঁ, এছাড়া আরো ক্যারেক্টার রয়েছে, কিন্তু তারা অতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি তাদের নামটা বললাম না। 3টে মেন ক্যারেক্টার। কি কি? দ্য ন্যারেটর। ন্যারেটর মানে কে? ন্যারেটর মানে রাস্কিন বন্ড হিমসেলফ, রাস্কিন বন্ড নিজেই। তিনি নিজেই গল্পের লেখক এবং তিনি এমন একটা ঘটনা, এমন একটা গল্প আমাদেরকে বলছেন যেখানে তিনি নিজে একটা অন্যতম চরিত্র, প্রোটাগনিস্ট তিনি গল্পের। তার জন্য তিনি হচ্ছেন একটা অন্যতম চরিত্র, দ্য ন্যারেটর। দ্বিতীয় চরিত্র হচ্ছে অন্ধ মেয়ে, তিনি হচ্ছেন এই গল্পের দ্বিতীয় চরিত্র, অন্যতম চরিত্র। এবং 3 নম্বর চরিত্র হচ্ছে দ্য থার্ড ট্রাভেলার। দ্য থার্ড ট্রাভেলার, তৃতীয় আর একজন ভ্রমণকারী। ট্রাভেলার কেন? কারণ গোটা গল্পটাই কিন্তু ট্রেন জার্নির মধ্যে হচ্ছে, ট্রেনের মধ্যে ঘটছে, তার জন্য তিনি হলেন, এরা প্রত্যেকে, এরা 3জনই ট্রাভেলার। এই ভদ্রলোক, ইনি একজন ভদ্রলোক, সেকেন্ডটা হচ্ছেন একজন ব্লাইন্ড গার্ড, আর প্রথমজন হচ্ছেন আমাদের বক্তা। তো এই যে থার্ড ট্রাভেলার, একমাত্র এই গল্পের 3টে চরিত্রের মধ্যে একমাত্র ইনি কিন্তু সাইটেড পার্সন, একমাত্র তিনি হচ্ছেন সাইটেড পার্সন, মানে দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তি ইনি। ফিজিক্যাল আইস এনার আছে এবং ওনার আইসাইট রয়েছে, তিনি দেখতে পান। কিন্তু আমাদের গল্পের যে প্রধান দুটো চরিত্র, একটা হচ্ছে দ্য ন্যারেটর এবং দ্য ব্লাইন্ড গার্ড, এরা দুজনেই কিন্তু চোখে দেখতে পায় না। মজাটা আরেকটু পরে বলছি আমি। এছাড়া আর দুটো ক্যারেক্টার আমরা পাবো, সেই দুজন হচ্ছেন এই ব্লাইন্ড গার্লের প্রবাবলি, সম্ভবত তার বাবা এবং মা, প্যারেন্টস। খুবই অল্প সময়ের জন্য প্রথম দিকে তাদের উল্লেখ থাকবে, তারা মাইনর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টার হচ্ছে এই 3টে। তো যেটা বলছিলাম আগে, গোটা গল্পটা ইনে নাটশেল তোমাদেরকে বলতেই হয়। তার আগে খুব কনফিউশন হয় এই জায়গা থেকে একটা জিনিস, সেটা আমি চিত্র সহযোগে তোমাদেরকে একটু বোঝাতে চাই। একটা রেল রোড, ট্রেনের একটা রাস্তা,
হিমাচল প্রদেশের কোনো একটা রুট, ট্রেনের রুট। তো ট্রেনটা কোনো একটা জায়গা থেকে ছেড়ে আসছে, কোনো একটা জায়গা থেকে ট্রেনটা ছেড়ে আসছে। এই ট্রেনটা প্রথমে রোহানা বলে যে স্টেশন, সেই স্টেশনটাতে এসে থামলো। অলরেডি এই রোহানা পর্যন্ত কম্পার্টমেন্টে, রেলের কামরাতে একাই ছিলেন আমাদের যিনি ন্যারেটর, তিনি কিন্তু একা ছিলেন। প্রথম লাইনটায় তোমাদের বলা আছে, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা। তো রোহানা পর্যন্ত ট্রেনে, ওই ট্রেনের ওই কামরাতে, একটা কামরাতে ন্যারেটর, আমাদের বক্তা রাস্কিন বন্ড, তিনি একাই ছিলেন। সেখানে তার সাথে যোগদান করলেন, মানে সেই স্টেশনে উঠলো ওই ব্লাইন্ড গার্ড, 2 নম্বর চরিত্র, দ্য ব্লাইন্ড গার্ড। আমি অ্যাব্রিভিয়েশন ফর্ম ইউজ করলাম, সংক্ষিপ্ত রূপ, ব্লাইন্ড গার্ড। তাহলে রোহানা স্টেশনে কতজন হলো? 2 জন। ন্যারেটর আগে থেকে ছিলেন, তার সাথে যোগদান করলো মেয়েটি। এরপর ট্রেন চলতে থাকে। ট্রেন চলতে চলতে সাহারানপুর বলে যে স্টেশনটা আছে, এই সাহারানপুর স্টেশনে কিন্তু এই ব্লাইন্ড গার্ড, সেই মেয়েটা নেমে যায়। তাহলে সাহারানপুরে যখন মেয়েটা নেমে গেল, তাহলে আবার সেই কামরাতে কতজন থাকলো? আবার একজন, ন্যারেটর একা থাকলেন। এবং ওই সাহারানপুর স্টেশনে কিন্তু আমাদের গল্পের যে 3 নম্বর ক্যারেক্টার, মানে ওই যে দ্য থার্ড ফেলো প্যাসেঞ্জার বা ট্রাভেলার, তিনি কিন্তু উঠছেন। তাহলে সাহারানপুর স্টেশনে কতজন হয়ে গেল? আবার 2 জন হয়ে গেল। এবং ট্রেন চলতে থাকলো। লেখকের যাওয়ার কথা ছিল দেহরা, স্টেশনটার নাম হচ্ছে দেহরা। তোমরা জানো যে দেহরাদুন বলে একটা খুব বিখ্যাত জায়গা আছে হিমাচল প্রদেশে, যেখানকার চাল খুব বিখ্যাত, দেহরাদুন রাইস আমরা জানি। আর সেই দেহরা পর্যন্ত যাওয়ার পরে তারপর আবার সেখান থেকে তার যাওয়ার কথা, লাস্ট যে ডেস্টিনেশন, তার শেষ গন্তব্য, সেটা হচ্ছে মুজোরি। মুজোরিতে তিনি যাবেন। তো গল্পটা এরকম, লেখক একটা জায়গাতে তিনি স্বীকার করছেন যে অ্যাজ আই ওয়াজ ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি যেহেতু সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম। এই যে কথাটা, এই কথা থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে লেখক কিন্তু বরাবর অন্ধ ছিলেন না। যেই সময়কার ঘটনা তিনি বর্ণনা করছেন, সেই সময় তিনি অন্ধ ছিলেন। তাই তিনি বলছেন যে মাই আইজ ওয়ার অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। শুধু আমার চোখ বুঝতে পারতো লাইট আর ডার্কনেসটা বুঝতে পারতো, আলো এবং অন্ধকার, তাছাড়া আমি কিছু বুঝতে পারতাম না। তো এটা একটা খুব মজার গল্প। কেন? ট্রেনে করে তিনি আসছেন এবং ট্রেনে করে আস্তে আস্তে রোহানা স্টেশনে ট্রেনটা এসে থামলো। লেখক একাই থাকলেন কামরাতে। একজন মেয়ে তিনি প্রবেশ করলেন। তিনি প্রবেশ করার পরে লেখক তার সম্বন্ধে জানতে উদ্গ্রীব হয়ে উঠলেন, তার সঙ্গে কথা বলতে খুব ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু মেয়েটি যে অন্ধ, সে কথা লেখক জানেন না। আমাদের লেখক বা বক্তা যিনি অন্ধ, সে কথা মেয়েটাও জানে না। অদ্ভুত আইরনি অফ সিচুয়েশন। এখন এই টেক্সটটা, গোটা টেক্সটটাই কিন্তু একটা আইরনিক্যাল টেক্সট। তোমাদেরকে আরেকটা জিনিস আমি মাঝখানে একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে হোয়াট ইজ আইরনি। আইরনি কি, এটা না বুঝলে টেক্সটের মূল বিষয়টাই অধরা থেকে যায়। হচ্ছে শ্লেষ বা বিদ্রূপ। এই শ্লেষ বা বিদ্রূপটা কি, আইরনিটা কি? হয়তো আমরা অনেকে কথায় কথায় এখন আইরনি বলি, কিন্তু সেটা কি তার সম্যক ধারণা
আরো ডিটেলস তোমরা পরবর্তীকালে যদি কেউ অনার্স পড়ো তখন পাবে, কিন্তু এখন তোমাদেরকে যেটুকু জেনে রাখা দরকার সেটা হচ্ছে আইরনি ইজ এ ফিগারস অফ স্পিচ। আইরনিটা হচ্ছে একটা বাক্যের অলঙ্কার, in which words are used in such a way where the intended meaning of the words are different from the actual meaning. আইরনির মধ্যে, আইরনির মাধ্যমে আমরা এমনভাবে কথা বলি, সেই কথাটা বলার যে আক্ষরিক অর্থ সেই অর্থটা আমরা বোঝাতে চাই না, আমরা অন্য কিছু বোঝাতে চাইছি কিন্তু বলছি আর এক রকম। তাহলে আইরনি মানে হচ্ছে আমি বলছি এক কিন্তু আমি মানে বোঝাতে চাইছি আর এক। অ্যাকচুয়াল মিনিং আসল মানে এবং ইন্টেন্ডেড মিনিং যে মানেটা আমি বোঝাতে চাইছি, দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আইরনির সংক্ষেপে আমি বলতে পারি আইরনিটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। অ্যাপিয়ারেন্স কেমন ভাবে ব্যাপারটা আমার সামনে আসছে, আবির্ভাব হচ্ছে কেমন ভাবে, যেটা আমি বলছি সেটাই আমার আবির্ভাব, ভার্সেস সেটার সাথে সেটা বনাম রিয়ালিটি। রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা, ইন্টেন্ডেড মিনিং। তাহলে আইরনি মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। একটা জিনিস অ্যাপিয়ার হচ্ছে একরকম কিন্তু রিয়ালিটিতে সেটা আরেক রকম। ফর অ্যান এক্সাম্পল, যদি একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, খুব মজার একটা উদাহরণ, তাহলে তোমরা খুব সহজে সেটা বুঝতে পারবে যে আইরনিটা কি। ধরো পরীক্ষার খাতা বেরিয়েছে, মাস্টারমশাই ক্লাসে তোমাদেরকে খাতা সবারই হাতে হাতে দিয়ে দিচ্ছেন কে কত নাম্বার পেয়েছে। তো ফর অ্যান এক্সাম্পল ধরো 50-এ পরীক্ষা হয়েছে, তোমার একজন বন্ধু সে 50-এর মধ্যে 45 পেয়েছে। স্যার তাকে খাতাটা দিয়ে পিঠে একটু আলতো করে হাত দিয়ে বললো, বাহ অনেক পেয়েছিস তো, বা ভালো পেয়েছিস তো। এটা একটা কথা। আরেকজন ওই একই পরীক্ষা দিয়ে 50-এর মধ্যে সে হয়তো পেয়েছে 5, তাকেও কিন্তু স্যার বললেন, বাহ অনেক পেয়ে গেছিস তো, বা ভালো পেয়েছিস তো। লক্ষ্য করে দেখো স্যারের যে শব্দটা স্যার ব্যবহার করেছেন যে অনেক পেয়ে গেছো বা ভালো পেয়েছো, এটা দুজন ছাত্রের ক্ষেত্রেই কিন্তু একই কথা। অথচ তোমরা নিজেরাই বলো যে কার এই কথাটাতে লজ্জা লাগবে এবং কার গর্বে বুকটা ভরে উঠবে। খুব ক্লিয়ার, তোমরা নিজেরাই বুঝতে পারছো। যে ছাত্র 50-এর মধ্যে 45 পেয়েছে তার গর্বে বুকটা ভরে উঠবে যে স্যার আমাকে এই কথা বললেন যে আমি অনেক পেয়েছি, হ্যাঁ সত্যি আমি এটাই পেয়েছি, কারণ এটা হচ্ছে রিয়েলিটি। কিন্তু যে ছাত্রটা 50-এর মধ্যে 5 নম্বর পেয়েছে সে নিজেও জানে যে আমি খুব কম পেয়েছি, কিন্তু স্যার তাকে বললেন না যে কিরে এত খারাপ পেয়েছিস কেন। স্যার কি করলেন, স্যার তাকে বললেন বাহ অনেক পেয়ে গেছিস তো। তাহলে দ্যাট ইজ আইরনি, এইটাই হচ্ছে আইরনি। এখন এই আইরনি যখন আমি বললাম, এই আইরনির কিন্তু 3টে ভাগ রয়েছে, সেটাও তোমাদেরকে বুঝতে হবে, কারণ আইরনিটা অনেকটা বড় একটা ব্যাপার। কিন্তু এই আইরনিটা আবার 3টে ভাগে বিভক্ত। তার মধ্যে একটা আইরনি নিয়ে আমাদেরকে কাজ করানো হয়েছে কোথায়, এই রাস্কিন মন্ডেল লেখা দ্য আইজ হ্যাভ ইট। 3 নম্বর যে আইরনি সেটাই আমাদের এখানে প্রযোজ্য। তো তার আগে তোমাদেরকে সংক্ষেপে একটু আমি দেখিয়ে দিই যে আইরনি কত রকমের। তিনটে আইরনি লিখলাম, একটু দ্রুত লিখতে হচ্ছে সময়ের সংক্ষিপ্ততার জন্য। 1 নম্বর হচ্ছে ভার্বাল আইরনি, 2 নম্বর হচ্ছে ড্রামাটিক আইরনি, 3 নম্বর হচ্ছে সিচুয়েশনাল আইরনি। আমরা আইজারিতে যে আইরনিটা নিয়ে কাজ করব, মানে দেখতে হবে আমাদেরকে, বুঝতে হবে, সেটা হচ্ছে এটা সিচুয়েশনাল আইরনি। তো এই তিনটা আইরনি কি কি আমি একটু করে বলবো এবং একটা উদাহরণ দেবো, তাহলে তোমরা খুব ভালোভাবে আইরনিটা আশা করছি বুঝতে পারবে। 1 নম্বর হচ্ছে ভার্বাল আইরনি। ভার্বালের সঙ্গে ভার্বের কোনো সম্পর্ক নেই, কিন্তু ভার্বাল আইরনি মানে মৌখিক, যেটা ভার্বাল কথা মানে হচ্ছে মৌখিক, যেটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করছি, ওয়ার্ড দিয়ে উচ্চারণ করছি। ভার্বাল আইরনি মানে হচ্ছে সেটা মুখের মধ্যেই সীমাবদ্ধ, শব্দের মধ্যে সীমাবদ্ধ। ফর অ্যান এক্সাম্পল, আমি যেটা বললাম এখনই একটু আগে, সেটা হচ্ছে একটা ভার্বাল আইরনি। বা আর একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি,
কোনো একটা ব্যাপারে প্ল্যান করছো এবং সবার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে তুমি একটা আইডিয়া চাইছো, প্রত্যেকের কাছ থেকে তুমি এক একটা আইডিয়া চাইছো। একজন খুব বাজে একটা আইডিয়া দেবে, যেটা একদমই কাজ করবে না, সেই আইডিয়াটা তুমি বললে হোয়াট এ গ্রেট আইডিয়া, হোয়াট এ গ্রেট আইডিয়া, কি চরম, কি দারুণ একটা আইডিয়া দিয়েছিস। তার মানে কি, তুমি তার সঙ্গে আইরনি করলে, মানে আইডিয়াটা খুবই খারাপ কিন্তু তুমি মুখ দিয়ে সেটা বললে না, তুমি বললে হোয়াট এ গ্রেট আইডিয়া, কি চরম, কি দারুণ একটা আইডিয়া দিয়েছিস। তাহলে এটা হচ্ছে ভার্বাল আইরনি, যেটা শব্দের মাধ্যমে, যেটা মুখের কথার মাধ্যমে প্রকাশিত হয়। 2 নম্বর হচ্ছে ড্রামাটিক আইরনি। এই ড্রামাটিক আইরনিটা এখনই বোঝার তোমাদের অবকাশ নেই, অনার্স তোমরা ভালো বুঝতে পারবে। ড্রামাটিক আইরনির মধ্যে যেটা হয় সেটা হচ্ছে দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে ক্যারেক্টার্স আর একটা হচ্ছে অডিয়েন্স। পুরোনো দিনে নাটকগুলো দেখানো হতো স্টেজ করে, মঞ্চস্থ করে দেখানো হতো। তো সেখানে এই আইরনিটা এমন একটা আইরনি যেখানে ক্যারেক্টার্সরা, গল্প বা নাটকের চরিত্র যারা, তারা কিন্তু এই আইরনিটা সম্বন্ধে অবলিভিয়াস থাকে। অবলিভিয়াস মানে অন্যমনস্ক, তারা জানে না, ইগনোরেন্ট থাকে তারা, যে আইরনিটা আমার সঙ্গে ঘটতে চলেছে তারা জানে না। কিন্তু যারা অডিয়েন্স থাকে বা স্পেকটেটার্স থাকে, দর্শক বা শ্রোতা, তারা কিন্তু জানে যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, কি মারাত্মক পরিণতির দিকে সে যাচ্ছে। অনেক সময় সিনেমাতে বা সিরিয়ালে আমরা দেখতে পাচ্ছি, তোমরা ভালো করে বুঝতে পারবে যে দর্শকরা কিন্তু অনেক আগে থেকে অনেক জিনিস জানতে পারে, যে এ বদমাস বা ও খারাপ বা ও ভালো, বা একটা খুব প্ল্যান করা হয়েছে যেটাতে খুব বিপদের মধ্যে পড়তে চলেছে যে আমাদের নায়ক বা নায়িকা, সেটা অডিয়েন্স বুঝতে পারে, স্পেকটেটর আমরা বুঝতে পারি, কিন্তু নায়ক বা নায়িকা যে সে বুঝতে পারে না। কারণ কেন বলতো, সে হচ্ছে ক্যারেক্টার, তার জন্য ক্যারেক্টার ড্রামাটিক আইরনি সম্বন্ধে অবলিভিয়াস থাকে, সে বুঝতে পারে না। কিন্তু অডিয়েন্স সম্পূর্ণ ব্যাপারটা তার কাছে জানা, তারা বুঝতে পারে। ফর অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরো কাউকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, সেই ফাঁদ পাতাটা তুমি দেখেছো এবং তুমি জানো যে এই ফাঁদটা কার জন্য পাতা হয়েছে। তাহলে তুমি কে? তুমি হলে অডিয়েন্স বা স্পেকটেটর, তুমি দর্শক বা শ্রোতা, যাই হোক, তুমি সেটা দেখছো। তুমি দেখতে পেলে যে সেই ফাঁদটা কার জন্য পাতা হয়েছে, কাকে বিপদে ফেলার জন্য পাতা হয়েছে, তুমি সেটা জানতে পারছো। কিন্তু সেই ফাঁদটাতে একজন চলে গেল এবং সে ফাঁদে পড়ে গেল, সে হচ্ছে ক্যারেক্টার, সে জানতো না যে ফাঁদটা আমাকে ধরার জন্য পাতা হয়েছে, আমাকে বিপদে ফেলার জন্য পাতা হয়েছে। তাহলে এই আইরনিটা হচ্ছে একটা ড্রামাটিক আইরনি। আর সিচুয়েশনাল আইরনি, সিচুয়েশনাল আইরনিটা হচ্ছে এমন একটা আইরনি যেটাকে আইরনি অফ সিচুয়েশন বলা হয়। সেই আইরনিটা হচ্ছে যে এর মধ্যে আমরা, মানে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে না, ঘুঁটে পড়ে গোবর হাসে, ব্যাপারটা ঠিক সেরকম। তুমি একজনের বিপদ বা একজনের সমস্যা থেকে তুমি খুব হাসছো, তুমি আইরনি করছো তাকে নিয়ে, অথচ তুমি নিজেও জানো না যে তুমি ওই একই আইরনির মধ্যে পড়ে যাবে, ওই একই ঘটনা তোমার সাথেও ঘটবে। ফর অ্যান এক্সাম্পল, ধরো ব্যানানা লিফ, ব্যানানা পিল, যে কলার খোসা, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে তুমি দেখলে যে কলার খোসাতে একজন পা বেঁধে পা পিছলে পড়ে গেল, তুমি খুব হাসলে, আইরনি করছো তাকে নিয়ে, সে পড়ে গেছে। ওই একই কলার খোসাতে পা পিছলে তুমিও পড়ে গেলে, তাহলে সেই একই সমস্যা, একই দুর্দশা কিন্তু তোমারও হলো। তাহলে এইটা হচ্ছে সিচুয়েশনাল আইরনি। রাস্কিন বন্ড আমাদের এখানে যে জিনিসটা নিয়ে কারবার করিয়েছেন, রাস্কিন বন্ড একজন দুর্দান্ত লেখক, আমি তোমাদের আগে বললাম একজন প্রলিফিক রাইটার, এবং তিনি নিজেকে ওয়ার্ড স্মিথ বলতেন। ওয়ার্ড স্মিথ, ওয়ার্ড স্মিথ মানে কি তোমরা জানো? গোল্ড স্মিথ, ব্ল্যাক স্মিথ। ওয়ার্ড স্মিথ মানে হচ্ছে শব্দের কারবার করে, যে শব্দের কারবারকারী, তিনি শব্দ নিয়ে কারবার করতেন, তার জন্য তিনি নিজেকে ওয়ার্ড স্মিথ বলতেন। সত্যি প্রকৃত অর্থেই তিনি হচ্ছেন একজন ওয়ার্ড স্মিথ। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গল্পের যে প্রোটাগনিস্ট, যিনি মেন চরিত্র, দ্য ন্যারেটর, তিনি একজন ব্লাইন্ড, যে দ্বিতীয় চরিত্র দ্য গার্ড প্যাসেঞ্জার, সে একজন ব্লাইন্ড। এরা দুজনেই সামনাসামনি বসে আছে, কিন্তু এরা কেউই কারোর অন্ধত্ব সম্বন্ধে জানে না, এবং দুজনেই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে একে অপরের কাছ থেকে নিজেদের অন্ধত্বটাকে লুকিয়ে রাখার। শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে,
এবং টু সাম এক্সটেন্ট কিছু মাত্রায় আমরা এটাও বলতে পারি যে তারা দুজনেই হয়তো সফল হয়েছে লুকোতে। তো যে গল্পটা আমি বলছিলাম, ট্রেনটাতে লেখক বা আমাদের বক্তা তিনি অলরেডি আছেন, রোহানা পর্যন্ত তিনি একাই ছিলেন। তারপরে মেয়েটি ঢুকলো, তার বাবা মা তাকে সি অফ করতে এসেছে, স্টেশনে ছাড়তে এসেছে, রোহানা স্টেশনে। দে সিম ভেরি অ্যাংশিয়াস, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা প্রচন্ড উদ্বিগ্ন, প্রচন্ড চিন্তিত হবেই। তার মেন কারণটা হচ্ছে তাদের যে মেয়ে, সেই মেয়েটা হচ্ছে শি ওয়াজ টোটালি ব্লাইন্ড। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ, কিন্তু লেখক সেটা জানেন না, বক্তা সেটা জানেন না। তারা তাকে ডিটেলস ইনস্ট্রাকশন তাকে দিয়ে দিচ্ছে, কোথায় ব্যাগপত্র রাখবে, কারোর সাথে যেন কথা না বলে, জানলা দিয়ে কখন সে ঝুঁকবে না, সমস্ত কিছু তাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, ঠিক যেমনভাবে একটা বাচ্চাকে তার মা বা বাবা বুঝিয়ে বুঝিয়ে দেয় সবকিছু। ট্রেনটা ছেড়ে দিল, ট্রেন চলতে চলতে লেখক কথা শুরু করে দিয়েছেন, দুজনের মধ্যে কথাবার্তা জমে উঠেছে। কিছু দূর যাওয়ার পরে আমরা এটা দেখতে পাচ্ছি যে লেখকের মনের মধ্যে একটা তীব্র বাসনা জেগেছে যে তিনি যদি জানতে পারতেন হাউ দ্য গার্ল লুক লাইক, কেমন মেয়েটিকে দেখতে, সেটা যদি তিনি জানতে পারতেন। কিন্তু এটা খুব আনফর্চুনেট ব্যাপার তার কাছে যে তিনি এটা কোনোদিনই ডিসকভার করতে পারবেন না, বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম। সেই সময় তিনি সম্পূর্ণভাবে অন্ধ ছিলেন। মেয়েটিও তার সঙ্গে যথেষ্ট প্রাণবন্তভাবে কনভারসেশন করেই যাচ্ছে। বক্তা মেয়েটির সম্বন্ধে কয়েকটা জিনিস তার পছন্দ হয়েছিল। প্রথমেই তিনি বলছেন যে তার জুতোর যে আওয়াজ সেটাও পছন্দ হয়েছে, তার গলার আওয়াজ সেটাও পছন্দ হয়েছে। এবং এইভাবে চলতে চলতে একবার তিনি একটু ভুল করেও বসলেন, তিনি একবার জিজ্ঞাসা করে বসলেন যে হোয়াট ইজ লাইক আউটসাইড, বাইরেটা কেমন দেখতে পাচ্ছেন। কিন্তু উল্টো দিকে থাকা মেয়েটি, সে যদি সত্যিকারের সাইটেড পার্সন হতো, সত্যিকারের যদি দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি হতো, তাহলে কিন্তু তার কাছে এটা একটা খুব মারাত্মক সন্দেহজনক কোয়েশ্চেন থাকতো যে আরে নিজের চোখ থাকতে আবার আমাকে কেন জিজ্ঞাসা করছে বাইরেটা কেমন। কিন্তু তার কাছে এটা একদমই সন্দেহজনক মনে হলো না, কারণ she herself was blind, তিনি নিজেও অন্ধ ছিলেন। এইভাবে চলতে চলতে সাহারানপুর স্টেশনে মেয়েটি নেমে যায়, তার আন্টি তাকে রিসিভ করতে আসে সেখানে। মেয়েটি নেমে যাওয়ার পরে লেখকের মন খুব খারাপ হয়ে যায়, তিনি আবার নিজেকে লোনলি ফিল করেন। আমরা জানি যে আমাদের সমাজে যে সমস্ত অন্ধ লোকজন যারা আছে তারা নিজেদেরকে প্রচন্ড লোনলি ফিল করেন, খুব কষ্ট হয় তাদের, তারা নিজেদের